প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যার তদন্ত চলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। বৈষম্য বিরোধীদের দায়ী করল ছাত্রদল। রাজনৈতিক অপপ্রচার অভিযোগ উমামা ফাতেমার। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। নির্বাচনের চেয়ে সংস্কারকেই দেয়া হয়েছে প্রাধান্য। সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পর ভোট চায় এনসিপি। আগের 3 নির্বাচনের প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের বিচার দাবি। ফ্যাসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল, সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। টানা 2 টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখার পক্ষে বিএনপি। প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো নয়, কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব বাড়ানোর প্রস্তাব। জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন, বাধ্যবাধকতা করা যাবে না। হ্যান্ডকাপ পরানোয় পুলিশ সদস্যকে ইনু শাহজাহানের হুমকি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হচ্ছে শিগগিরই, জানালো প্রসিকিউশন। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল জিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় 10 থেকে 15 জন। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরি দিয়ে আঘাত করে। ফুটেজ দেখে 8 জনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শনিবার বিকেল 5:07 প্রাণভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ। সেখানেই তার পথ রোধ করে খুনিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে, অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে। এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে। ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের। ফুটেজ দেখে তদন্তকারীরা 8 জনকে শনাক্ত করেছেন। এরা হলো মেহেরাজ ইসলাম, আবু জহর গিফারি ওরফে পিয়াস, মাহাতির হাসান, সোবাহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা। এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও 3 জুনিয়র শিক্ষার্থীর। ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন, তাদের সাথে বান্ধবী ছিল, আর এরা বলছে আমরা হাসিনি আপনাদের ব্যাপারে। এর ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক মিলে তাদের ভিতরে সমাধানের চেষ্টা করে, সমাধানও করে, বুকে বুক মিলিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে 3 বন্ধু মিলে আরও বহিরাগত কিছু শৃঙ্খল এলাকার পোলাপান নিয়ে এরপরে অ্যাটাক করে। পুলিশ বলছে, প্রধান অভিযুক্ত প্রাইম এশিয়ার প্রথম বর্ষের 3 শিক্ষার্থী, যারা বনানী বিদ্যানিকেতনে স্কুল ও কলেজে একসাথে পড়েছেন। পারভেজের সাথে কথা কাটাকাটির পর তারা ডেকে আনেন স্থানীয়দের। হামলায় কড়াইল বস্তি থেকেও আসেন কেউ। আমরা আসামিদের অভিযান অব্যাহত আছে, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা আমাদের উপর আশা রাখতে পারেন, আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে, তবে প্রধান অভিযুক্তরা এখনো পলাতক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে এই ঘটনায় অভিযুক্ত 5 জন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, এমন অভিযোগ ছাত্রদলের। রোববার সকালে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহরাজ ইসলামের সাথে সংগঠনটির সোহান আর তুষারও জড়িত। হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত দাবি করে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় বাধা দেয়া হচ্ছে। নতুন নামে ফিরে এসেছে পুরনো ফ্যাসিবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের পেজ থেকে অশোভন ভাষায় পোস্ট দেয়ার তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি। প্রশাসনে এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে, আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ। বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই সময়ে যারা জাহিদুল ইসলাম পারভেজের মতো ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় কথা বলেন তিনি। বলেন, যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তারা এদেশের ভালো চায় না। দেশে অস্থিরতা চলছে, কিছু নির্ধারিত বিষয়কেও অনিশ্চিত করে ফেলা হচ্ছে বলেও মনে করেন তিনি। সব রাজনৈতিক দল গোষ্ঠীকে ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান বিএনপির মহাসচিব। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। অন্যদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক অপপ্রচার চলছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রোববার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ওমামা ফাতেমা বলেন, তদন্তের আগে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হত্যাকাণ্ডের মদতদাতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে। তার দাবি, ঘটনার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের পাশাপাশি ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদেরও কয়েকজন উপস্থিত ছিলেন, কিন্তু হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা স্পষ্ট নয়। তাই এই ঘটনায় যারাই জড়িত, সে যে দলেরই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না, এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এজাহারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিধি প্ল্যাটফর্ম থেকে যেভাবে করে অনবরত এইখানে ড্র্যাগ করা হচ্ছে, আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা, এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। স্থানীয় সরকার অথবা জাতীয় নির্বাচন, কোনটি আগে হবে সেই সিদ্ধান্তের ভার অন্তর্বর্তী সরকারের উপরই ছেড়ে দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তবে কমিশন মনে করে, স্থিতিশীলতা আনার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানানো হয়। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জমা দেয়া প্রতিবেদনে নির্বাচনের চেয়ে সংস্কারকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার প্রায় 2 মাস পর দেয়া হলো চূড়ান্ত প্রতিবেদন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, কোন নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। তবে বর্তমানে দেশে শূন্যতা বিরাজ করায় বৈধ নেতৃত্ব আনতে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া প্রয়োজন বলে মনে করে কমিশন। দাবি করেন, মূল সংস্কার না করে ভোট হলে তা ফলপ্রসূ হবে না। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই
প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার, বৈধ নেতৃত্ব নিয়ে আসা দরকার। তোফায়েল আহমেদ জানান, ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন আইন একত্র করে একটি একক আইনের সুপারিশ করা হয়েছে। আছে স্থানীয় সরকারের অর্থায়ন বাড়ানোর প্রস্তাব, সেই সাথে জেলা পরিকল্পনা ও জেলা বাজেট সিস্টেম প্রণয়ন করার কথাও বলা হয়েছে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবগুলোকে নিয়ে আসছি। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন, অ্যাটলিস্ট 3 জন ডাক্তার ওখানে দেন। রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে কাউন্সিলররা নির্বাচিত হবেন, পরে তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান কিংবা মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও কার্যক্ষম করে এর নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে। নারীদের 1/3 আসনের বদলে 1/3 ওয়ার্ড সংরক্ষণের পক্ষে মত দিয়েছে কমিশন। মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। মেম্বারের পরে চেয়ারম্যান পৃথিবীর বহু দেশে হচ্ছে, আমার এখানে পার্লামেন্টও তাই হচ্ছে। এক চেয়ারম্যানই সব ডিসিশন নিল, এটা কোনো গণতন্ত্র না। 3টা ওয়ার্ড আপনি নির্ধারণ করবেন, এই 3টা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না, ফলে উনি একটা ওয়ার্ড পাবেন। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন হেলথ সেন্টার মিলিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেন্টার, উপজেলাতে ফৌজদারি ও দেওয়ানি উভয় ক্ষেত্রেই পূর্ণাঙ্গ আদালত স্থাপন, গ্রাম আদালত বিলুপ্তি এবং থানায় সালিশ বন্ধের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার কমিশন করার ব্যাপারে দেওয়া হয়েছে খসড়া আইন, যেখানে সব সুপারিশ বাস্তবায়নে সরকারকে সহায়তা করবে সেই কমিশন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। ফ্যাসিস্ট আইনে নির্বাচন করতে চায় না জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি সরকারের সাথে আলোচনা ছাড়া নির্বাচনের বিষয়ে কোনো বক্তব্য দেয়া থেকে ইসিকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিন তাদের আবেদনের প্রেক্ষিতে রাজনৈতিক দল নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়ায় ইসি। এক দশকের বেশি সময় ধরে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষতা আর আস্থার সংকট ঘিরে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়নের অপেক্ষায়। এরই মধ্যে ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে 65টি দল আবেদন করে। এনসিপি সহ 46টি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় ইসিতে আবেদন করে সময়সীমা বাড়ানোর। আবেদনের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি। তাদের সাফ বার্তা, ফ্যাসিস্টের নিয়মে নির্বাচন নয়, এবার নির্বাচন হতে হবে ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে। ফ্যাসিস্ট সরকার সে নিয়মগুলো বানিয়েছিল, সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। ফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো, সেগুলো তো অতীব জরুরি, এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচনে অনিয়মে ইসির জবাবদিহিতা, কারচুপি বন্ধ, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সহ বেশ কিছু সংস্কারের দাবি তুলে ধরে এনসিপি। সরকারের দিক নির্দেশনার আগে ইসি থেকে রোডম্যাপ ঘোষণা আসা নিয়ে সংশয় প্রকাশ করেন নাগরিক পার্টির আহ্বায়ক। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের বৈঠকেও চূড়ান্ত বোঝাপড়া হয়নি। মঙ্গলবার হবে আরেক দফা বৈঠক। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, স্থানীয় সরকার ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে ঐকমত্য হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, এমন সব আবার প্রস্তাবে বিরোধিতা করেছে দলটি। বলেছে 2 টার্মের পর বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখা উচিত।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনার উপর দলীয় অবস্থান মতামত নিয়ে কমিশনের সাথে বৈঠক করতে রোববার দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির প্রতিনিধি দল। সকাল 11টায় শুরু হয় মুলতবি বৈঠক। আলোচনা শুরু হয় প্রথম দিনের বৈঠকে ঐক্যমত হওয়া বেশ কিছু বিষয় চূড়ান্ত করার মাধ্যমে। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার স্থানীয় সরকার শক্তিশালী করার ব্যাপারে একমত পোষণ করেছে বিএনপি, তবে সাংবিধানিকভাবে নয়, বিষয়টি আইনিভাবে সম্পন্নের পরামর্শ দিয়েছে দলটি। সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে, তবে আমরা নীতিগতভাবে একমত। তবে ছিল অনেক বিষয়ে বিরোধিতাও। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে চায় না বিএনপি। টানা 2 বারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকা উচিত বলে মত দিয়েছে দলটি। একই সাথে কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়ে সমর্থন করেছে তারা। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। যদি 2 বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। এদিন সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল প্রস্তাবের পরিবর্তে বিএনপি তাদের 31 দফা আলোকে সংশোধনের সুপারিশ করেছে। 4টা বিষয়ে প্রস্তাব করেছি, যে অর্থ বিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয় সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও সে সরকারের মেয়াদ 3 মাস রাখা ও প্রধান উপদেষ্টা বিচার বিভাগের বাইরে থেকে করা যায় কিনা তা নিয়ে আরও আলোচনার বিষয়ে একমত হয় 2 পক্ষ। চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কিনা ওনারাও পরে প্রস্তাব করবেন, আমরাও একটা প্রস্তাব করব। আগামী মঙ্গলবার হবে 3য় দফার বৈঠক। ধন্যবাদ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই, ঐকমত্য কোথায় কোথায় হয়েছে তা জানতে 1 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে সংকট সৃষ্টি হবে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু করেছে বিএনপি। রোববার বিকালে গুলশানে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক হয় গণ অধিকার পরিষদের। বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে 2 দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব। কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই, এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচন পেছালে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। এ সময় আইসিটি উপদেষ্টা মাহফুজ আলম ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। প্রথমত গণহত্যার বিচার হতে হবে এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনতে হবে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ দলীয়ভাবে প্রস্তাবনা দিয়েছে, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ কয়েকটি বাম দলের নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। মানুষের ভোটের অধিকার নিশ্চিতে যে কোনো কর্মসূচিতে সবাই একসঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন বাম নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হচ্ছে তারা নির্বাচন কমিশনকে বলে দেবে যে কথার কথা যে তুমি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করো, কারণ তারা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারাই এটা ঘোষণা করবে যত দ্রুত
তত দ্রুত বাংলাদেশের অনেক সংকট দূর করেই আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবো বলে আমরা মনে করি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মুহূর্তে শেখ হাসিনার জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, প্রায় 200টি গুমের সাথে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন। তবে এদিন ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হ্যান্ডকাপ বিতর্ক। রোববার সকাল 10টা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ 19 জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতে হাজির করার সময় সাবেক মন্ত্রী শাহজাহান খান গণমাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন। এ সময় সব আসামিকে পেছনের দিক দিয়ে হাতকড়া লাগানো হলেও লাঠি ভর করে হাঁটতে দেখা যায় সাবেক মন্ত্রী ফারুক খানকে। এরপর শুরু হয় শুনানিতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তোলায় বিচারকের কাছে নালিশ করেন আসামি শাহজাহান খান। নিরাপত্তার কড়াকড়ি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আসামিরা। যেটা আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে রিপোর্ট করেছেন, আসামিদের যে সমস্ত বিহেভিয়ার, সেটা ডেফিনেটলি ডিসগ্রেসফুল এবং এটা নিরাপত্তার জন্য হুমকি অবশ্যই। সে ব্যাপারে আমরা মনে করি জেল অথরিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে স্থানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা আইন অনুযায়ী সেই পদক্ষেপ গ্রহণ করবে। যে কোনো সময় শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত বলে জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। এদিন ওবায়দুল কাদের সহ জুলাই আগস্টের গণহত্যা মামলায় জড়িত ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ২০ জুলাইয়ের মধ্যে দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে 3 ছাত্রকে বলাৎকারের অভিযোগে বাকলিয়া থানায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। রোববার রাতে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশ জানায়, মানারুল কোরআন মাদ্রাসা থেকে গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গিয়াসউদ্দিন মাদ্রাসার 3য় এবং 4র্থ শ্রেণীর 3 জন ছাত্রকে বছর খানেক ধরে বলাৎকার করছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা। এই ঘটনায় শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। পরে একজন অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দিনাজপুরের বিরলে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। বাড়ি থেকে ডেকে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ভবেশ কিভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেই কারণ জানতে চান স্বজনেরা। ভারতীয় মিডিয়ায় তাকে বাড়ি থেকে তুলে নেয়ার কথা বলা হলেও পরিবারের সদস্যরা বলছেন ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়া যুবকেরা তার পূর্ব পরিচিত। অন্যদিকে ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশন। কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানাতে বিরলের বাসুদেবপুর এলাকার বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়। খোঁজখবর নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও প্রশাসনের লোকজনও। ভবেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না তারা। ভবেশের স্ত্রী জানান, বৃহস্পতিবার বিকেলে এলাকার রতন, আতিক, রুবেল সহ কয়েকজন যুবক ভবেশকে বাড়ি থেকে ডেকে নেয়। আগে থেকেই তাদের বাড়িতে যাওয়া আসা ছিল। রতনের কাছ থেকে ভবেশ সুদে 25,000 টাকা ধার নিয়েছিলেন। রাতে রতন ফোনে ভবেশের অসুস্থতার কথা জানায় পরিবারকে। ওতর নাম 3 জন কিন্তু বাইরে থাকেন, আরেকজন কিন্তু বাড়ির ভিতরে ঢুকে আবার চাচা যখন চাচা কইছে তখন বাড়িওয়ালা কিন্তু খুঁজে দেখেছে। তখন আমি তো কেঁদে আসি, এক জায়গায় বেরবা যাবো, কোনটা বেরবা যাবেন, ওইটার উত্তর দিল নাই বাড়িওয়ালা। স্বজনরা ঘটনাস্থলে গেলে ভবেশকে অচেতন অবস্থায় ভ্যানে শোয়ানো দেখতে পান। পরে দিনাজপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবেশের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চায় তার পরিবার। কথা হচ্ছে, একটা সুস্থ মানুষকে 5টা বা 6টার দিকে নিয়ে গেল, 2 ঘন্টার পরে যে একটা মানুষ এমন অবস্থা, তো অবশ্যই একটা কারণ থাকতে পারে। জাস্ট আমি এই কারণটা জানতে চাচ্ছি যে এখানে কোনো ফিজিক্যাল টর্চার হয়েছে বা মেন্টালি টর্চার হয়েছে বা আসলে সত্যি ঘটনাটা কি। এদিকে ফুলবাড়ি বাজার এলাকার দোকানদার হাবিবুর রহমান জানান, বাড়ি থেকে বের হওয়ার পর তার দোকান থেকে বিড়ি কেনেন ভবেশ। পরে স্বাভাবিকভাবে রতন, রুবেলদের সাথে মোটরসাইকেলে চলে যান। এর কয়েক ঘন্টা পরেই ভবেশের অসুস্থতার কথা জানতে পারে পরিবার।
ভবেশ আমি দেখছি আমার দোকানে এসে বিড়ি নিছে 1 প্যাকেট। ওনারা এক মোটরসাইকেলে 3 জন, উনি মিডিলে ছিল আর 2 জন ছিল, একজন পিছনে আর একজন গাড়ি ধরে চলে গেছে। অসুস্থ ভবেশকে ভ্যানে করে নেওয়া হয় ফুলবাড়ি বাজারে। পল্লী চিকিৎসক কৃষ্ণচন্দ্র তার স্বাস্থ্য পরীক্ষা করেন। অবস্থা গুরুতর দেখে তাকে দিনাজপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় রতন, আতিক, রুবেল ও মুন্নাও সেখানে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। যখন দেখি তখন ওই বেহুশ অবস্থায় আছে, আমি এখানে প্রেশারটা দেখলাম যে প্রেশার ঢুকলো, আমি বললাম যে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে না। আসে দেখছি আতিক আর এই রতন তেল ঘুষেছে পা। প্রাথমিকভাবে ভবেশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। হাসপাতালে কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃতদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবেশের মৃত্যুর ঘটনায় সাম্প্রদায়িক ইস্যু টেনে আনার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় নেতারা। সাম্প্রদায়িক কোনো ঘটনা না, এটা যদি কেউ সাম্প্রদায়িক ঘটনা বলে থাকে, ইস্যু করে থাকে, তাহলে এটা মিথ্যা কথা হবে এবং ভুল হবে। দিনাজপুর মেডিকেলে ভবেশের মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক বাড়ি থেকে ডেকে নেয়া যুবকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় একটি সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা ছোড়ার পর ঘটেছে বিস্ফোরণ, যাতে গুরুতর দগ্ধ হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে এসে চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সিএনজি অটোরিকশাটি নগরীর আতুরের ডিপো এলাকায় পৌঁছালে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন ধরে যায় অটোরিকশায়। যানটিতে তখন চালক সহ 7 জন যাত্রী ছিলেন। রাউজানের বাসিন্দা আব্বাস আলী ও তার পরিবারের সদস্যরা অটোরিকশায় কুতুবদিয়া যাচ্ছিলেন। ঘটনার পর দগ্ধ লায়লা ও ঝর্ণা নামে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান হেলমেট পরা 3 ব্যক্তি মোটরসাইকেলে আসে। চলন্ত সিএনজিতে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। আমরা যাইতেছি কুতুবদিয়া মালাকার মাজারে, চাতুর্দিকেও ফালাইয়া ওখানে দেখতেছি 3টা লোক তারা রোডের বিছখানে পেট্রোল দিয়ে আগুন লাগাই দিয়া গাড়ি বেড়ায় পেট্রোল বোমা মারে দিচ্ছে। বোতল একটা মারতে চাইছিল, তখন আমি গাড়ি কাট দিচ্ছি, আপনার পালাতে চাইছিলাম কিন্তু জীবনটা রক্ষা করার জন্য, কিন্তু তখন আরেকটা মারতে আপনার ভিতরে পড়ে গেছে। পুরো আগা গোটা বেন্ডিস মানে মুখম বাদে সেরাম বাদ আগা গোটা বেন্ডিস। পার্শ্ববর্তী মহিলা ছিল, উনি আমাকে বাসার দিকে একটু ইয়ে করছে, যার কারণে 10টা আঙ্গুলে কেটে এর আঘাত প্রাপ্ত হয়েছে। একটা মহিলা এখান থেকে পুরোটাই জ্বলে গেছে, আর একটা মহিলার 10টা আঙ্গুলে মানে জ্বলে গেছিল, বাচ্চা ছিল 3টা ওদের সাথে। দগ্ধ 2 জনের মধ্যে লাইলা বেগমের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তাকে। 90% যিনি উনি ঢাকা রেফার হয়ে গেছে। আরেকজন আসছে ঝর্ণা নামে, উনার বয়স কম, 30-32 মতো। উনা আঙ্গুলে অল্প পুড়ে গেছে, অল্প 5% মতো। তো উনি তো ওপিডি হিসেবে চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে যিনি ঢাকা চলে গেছে ওনার অবস্থা বেশ সংকটাপন্ন। এই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক ধারণা পারিবারিক অথবা অন্য কোনো কারণে এই ঘটনা। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল, তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা চিন্তাই হতে পারে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রোহিঙ্গাদের জন্য দেশে নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এটি দিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীর ভরণ পোষণের চাপ কমানো যাবে চলতি বছরের শেষ পর্যন্ত। এরপর কি হবে তা নিয়ে চিন্তিত সরকার। পরিকল্পনা উপদেষ্টার মতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর নির্ভর করছে অনেক কিছু। একনেক সভার এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, আলোচনাতেই আটকে আছে তিস্তার মহাপরিকল্পনা। প্রায় 14 লাখ রোহিঙ্গা ভরণ পোষণের চাপ সামলাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ইউএসএআইডি ফান্ড বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় অনেক প্রকল্প, এনজিওর কার্যক্রম। এতে বিপাকে পড়ে পালিয়ে আসা বাস্তুচ্যুতরা, বেকায়দায় পড়ে বাংলাদেশ সরকারও। যথেষ্ট হবে না, সেটা হলো একদম
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় জানা গেল, রোহিঙ্গাদের জন্য নতুন অনুদান দিয়েছে বিশ্বব্যাংক। এর সুবাদে প্রায় ২৫০০ কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পের মেয়াদ শেষ হলে কি হবে? ভালো প্রকল্প, অনুদান বিশ্বব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারব। একনেক সভায় সর্বোচ্চ ১৩,৫০০ কোটি টাকা বরাদ্দ পায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এর আওতায় তৈরি হবে নতুন টার্মিনাল আর পোতাশ্রয়। সরাসরি বড় জাহাজ ফেরাতে খনন হবে কর্ণফুলী নদীর টানেলও। পরে পিপিপির আওতায় ছেড়ে দেওয়া হবে প্রথম 2টি টার্মিনাল। টার্মিনাল 1 হবে সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করছে, ওরা করবে। আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাত বলে, ইউএই, সংযুক্ত আমিরাতের এদের নাম হলো ডিপি ওয়ার্ল্ড। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল তিস্তা প্রকল্প নিয়ে। উপদেষ্টার জবাব, চীন একটি নকশা দিয়েছে, এরপর আর কথা এগোয়নি। তিস্তা প্রকল্প যেই পানি আসে ভারতের সহযোগিতা ছাড়া, এটা আসলে কি হবে, সত্যিকার আমরা যতটুকু পানি পাই সেটার পূর্ণ ব্যবহার কিভাবে করতে পারি, জলাধার কিছু নির্মাণ করা যায় কিনা, কিছু পানি আটকে রাখা যায় কিনা, এটার পূর্ণাঙ্গ কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। একনেক সভায় ২৪,২৪৭ কোটি টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ৪৮ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে ঢাকামুখী লং মার্চের ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার দাবি পূরণ না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। 6 দফা দাবি আদায়ে টানা 5ম দিনের মতো দেশব্যাপী আন্দোলন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়ে ঢাকা জেলার কারিগরি শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন আগারগাঁওয়ের নতুন সড়কে। দুপুর 12টার মধ্যে তারা অবস্থান নেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সরকারি বেসরকারি সহ 20টিরও বেশি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশ নেন। দাবি করেন 10ম গ্রেডের। ওরা তো আসলে আমাদের কি পড়াবে, ওরা আমাদের প্র্যাকটিক্যালগুলো কিভাবে করাবে? আমরা একটা টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা বই পড়ি, প্র্যাকটিক্যাল করি, তারপরে ডিপ্লোমা করি। আমাদের ক্লাস করি লাভটা কি হবে? কারণ আমরা ক্লাস করব, পরীক্ষা দেবো, সবকিছু আমরা সার্টিফিকেটও পাবো, দিন শেষে আমরা রাস্তা ঘুরবো। আমরা 4 বছর কষ্ট করতেছি, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে। যদি আমি 10ম গ্রেডে যদি চাকরিটা নাই পাই, আমার বাবা মাকে আমি কি দিব? আন্দোলনকারীরা বলেন, সমর্থন না দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পলিটেকনিকের জন্য অপমানজনক। আমরা নাকি ইলেকট্রিশিয়ান, তাহলে তারা কেন এখন ইলেকট্রিশিয়ানদের 10ম গ্রেডে ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দিতে চাচ্ছে? কেন বুয়েটরা এত 9ম গ্রেড থাকতে তারা কেন 10ম গ্রেডের উপরে নজর দিল? ভার্সিটিতে ভর্তি হয়েছেন কেন? ডিরেক্ট পলিটেকনিক্যাল আইসা ভর্তি হইতেন। আপনারা বুয়েট, কোয়েট, রুয়েট, চুয়েট এগুলোতে তো আমরা, আমাদের তো ভর্তি পরীক্ষার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঢাকা ছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় মহাসমাবেশে অংশ নেয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমাবেশ হয় সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা ও কুষ্টিয়ায়। আশ্বাসের নামে শিক্ষার্থীদের সাথে সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করা হয়। যারা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের যন্ত্রপাতি দায়িত্ব নিবে, তারা হচ্ছে যন্ত্রপাতি গুছাবে, এই দায়িত্ব নিবে, তারা জানা সত্ত্বেও তারা হচ্ছে এই পদে ঢোকার পরে তারা এখন হচ্ছে আমাদের সেক্টরটাকে বিতর্কিত করছে। ইন্সট্রাক্টর রয়েছে, তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে, তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে? অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করার দাবিও জানান শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিজেদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিনটিকে যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে ধরা হয়। যিশুর আলোকবর্তিকায় দূরীভূত হবে
হিংসা, বিদ্বেষ, সহিংসতা এমনটাই বিশ্বাস করা হয়। সকালে বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা, তাতে বাংলাদেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। মৃত্যুর দেশে গিয়ে জীবন জিতে নিয়ে যিশু উঠেছেন আবার। কেটে গেল সব পাপের আধার, দেখা দিল খোলা স্বর্গদ্বার। এমন বিশ্বাস মনে প্রাণে ধারণ করেই পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মমতে পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী যিশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে, কিন্তু মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার তার পুনরুত্থান হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর তেজগাঁওয়ে প্রাতকালীন প্রার্থনায় জড়ো হন শত শত পুণ্যার্থী। পালিত হয় প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ সহ নানা ধর্মীয় আচার। এই দিনে যিশু পুনরুত্থিত হয়েছে, মানুষকে বোঝায় গেছে যে ভালোবাসা নতুনভাবে ভালোবাসা যায়। চার্চে আসি, চার্চে থেকে বাসায় গিয়ে দই, চিড়া, মুড়ি, মিষ্টি এগুলো ফ্যামিলি সবাই মিলে বসে একসাথে শেয়ার করে খায়। জাতির উদ্দেশ্যে আমাদের প্রত্যাশা, বর্তমানে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ বিভিন্ন স্থানে, বিশেষ করে ইসরায়েল আর আমরা চাই যে শান্তি। হোলি রোজারি চার্চে কয়েক দফায় হয় প্রার্থনা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করেন ধর্মযাজক। শান্তি কামনা করা হয় বিশ্ব মানবতার। আজকে আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করেছি, যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে সংস্কারের মধ্য দিয়ে যে আগামী সরকার গঠনের একটা সুন্দর প্রচেষ্টা চলছে, যেন এর মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ যেন একটা সুন্দর সরকার লাভ করতে পারে। যিশু খ্রিস্টের প্রচারিত শান্তির বাণী মেনে পৃথিবীর হানাহানি বন্ধ হবে, ঘুচে যাবে বিভেদ, বঞ্চনা, এমনটাই আশা অনুসারীদের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এবং রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে নেতাকর্মীরা। রোববার রাতে শহরের বাংলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালীনাথ রায়ের বাজার এলাকায় শহীদ নূরে আলম চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় জাহিদুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে জেলা এবং উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এই সময় উপস্থিত ছিলেন। জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল গড়ার অঙ্গীকার করলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর বনানীতে টাঙ্গাইল সোসাইটি ঢাকা আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। টাঙ্গাইল সদর থেকে আসনে মনোনয়ন প্রত্যাশী টুকু বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হতে পারলে জনগণের জীবন মান উন্নয়নে কাজ করবেন তিনি। টাঙ্গাইল জেলার সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে টুকু বলেন, প্রকৃত উন্নয়ন পেতে হলে অবশ্যই সৎ রাজনীতিবিদদের নির্বাচিত করতে হবে। নাগরিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ডক্টর অধ্যাপক ABM শহীদুল সুমন। ঢাকায় বসবাসরত টাঙ্গাইল সদরের 12টি ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এই আয়োজনে। টাঙ্গাইলের ঐতিহ্যকে ধ্বংস করেছেন, এইভাবে সন্ত্রাস ছিল না, অসংখ্য খুন করেছে তারা এই টাঙ্গাইল শহরে। তরুণদের হাত নাই, পাও নাই, পঙ্গু বরণ করেছেন, পঙ্গুত্ব শিকার হয়েছেন। এইটা কিন্তু টাঙ্গাইলের ঐতিহ্য ছিল না। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দেয়, অবশ্যই টাঙ্গাইলের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না ইনশাআল্লাহ। যশোরে আত্মগোপনে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার দুপুরে অভিযানে যায় যশোর পুলিশ। পুলিশের দাবি, ওয়ারেন্টভুক্ত আসামি আটক, মাদক এবং অস্ত্র উদ্ধারের অংশ হিসেবেই অভিযান চালানো হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন সহ 5 জনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে আটক আর কিছু উদ্ধার না করেই চলে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অন্যদিকে সন্ধ্যায় শাহিন চাকলাদারের বাড়ির সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশ জানায়, বিএনপির একটি পক্ষ সেখানে মিছিল করেছে। তবে মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
ঘরে ঘরে গ্যাস, মেডিকেল কলেজ এবং ভোলা বরিশাল সেতুর দাবিতে সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভোলাবাসী। রোববার সকালে আগামীর ভোলা আয়োজনে বাংলা স্কুল মাঠে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, এই দ্বীপ জেলায় প্রচুর গ্যাস মজুদ থাকলেও কোনো গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠেনি। সব ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা সহ সরকারি মেডিকেল কলেজ আর ভোলা বরিশাল সেতুর দাবি জানানো হয়। 27 এপ্রিল ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের ঘোষণা করেন সমাবেশকারীরা। ওমানে হয়ে গেল আলোচনা এবং প্রস্তুতি সভা। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বৈশাখী মেলা আয়োজনের উদ্যোগ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের। প্রবাসী দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আগামী 2 মে ওয়াটার পার্কে আয়োজন করা হবে এই মেলার। এই আয়োজনকে কেন্দ্র করে শনিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যদের মাঝে। সংগঠনের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক MN আমিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ। গালফ এক্সচেঞ্জের সৌজন্যে করা হচ্ছে এই মেলার আয়োজন। বাহারি সব বাংলাদেশি পণ্য, খাবার, ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন থাকবে এই মেলায়। আশা করি আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেক ভালো লাগবে এবং অনেক এনজয় করবে আমাদের এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানটা আমরা একটা ওয়াটার পার্কে করতেছি, যেটা এর আগে কখনো হয় নাই। সেখানে নাচ, গান, কৌতুক, এছাড়া তো বৈশাখীর যে বিশাল মেলা তা তো থাকছেই। তো আমরা সকল ওমান বাংলাদেশি প্রবাসীদের অনুরোধ করছি, আপনারা কোনো মতেই মিস করবেন না। মালয়েশিয়া একটি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। শনিবার মালয়েশিয়ার YTY প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন হাইকমিশনার। এ সময় প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সাথে মত বিনিময় করেন তিনি, যেখানে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সাথে রাজনৈতিক মিনিস্টার মোসাম্মদ শাহনারা মনিকা এবং মিশনের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মিয়া মোহাম্মদ ক্যাম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শনকালে বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাই কমিশনার। খেলা খবর ক্রিকেট। নারী বিশ্বকাপ বাছাই পর্বে সেরা একাদশ প্রকাশ করেছে ICC। সেখানে জায়গা পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার। এই তালিকায় আছেন পাকিস্তানের 4 ক্রিকেটার, এছাড়া 3 জন আছেন ওয়েস্ট ইন্ডিজের এবং 2 জন স্কটল্যান্ডের। সেরা একাদশে জায়গা পেয়েছেন যথাক্রমে হাইলি ম্যাথিউস, মনিবা আলী, শারমিন আক্তার, ক্যাথরিন ব্রাইস, নিগার সুলতানা জ্যোতি, ফাতিমা সানা, চিনাল হেনরি, আলিয়া অ্যালেন, ক্যাথরিন ফ্রেজার, নাশফুরা সান্ধু এবং সাদিয়া ইকবাল। রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের রাবেয়া খাতুনকে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এশিয়া কাপ জয়ের পর এটাই যুব দলের প্রথম সিরিজ। এই সিরিজেও জয়ের প্রত্যাশা করছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এখানে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে চান অধিনায়ক। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলেও জানান তামিম। একটা কনফিডেন্স থাকেই যে সবাই আমরা এই করতেছি, ভালো করতেছি এবং আমাদের অনেক প্লেয়ারই এবং আমরা ফার্স্ট ক্লাস এবং যেটা দেখতেন যে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতেছি, এটা আমাদের অনেক এক্সপিরিয়েন্স এবং ইনশাল্লাহ আমরা ভালো কিছু জন্য টার্গেট নিয়ে মূল লক্ষ্যটা কিন্তু ওয়ার্ল্ড কাপটা, যে এটার জন্য আমরা এই করতেছি। ওভারঅল সব দিক থেকেই ভালো। এখন ক্রিকেট একটু আপগ্রেড হয়েছে, তো আমরা যে ওপেনার, ও একজন ওপেনার যে সূর্যবংশী রান করছে, আমি জাবাদ, এক একজন টিমের রোল আছে। তো ও যদি ডিমান্ড ছিল যদি ওইভাবে খেলতো, বাট ওর ওপেনিং রোল, আমার রোলটা বা জাবাদের রোলটা যেভাবে রয়েছে এইভাবে আমরা অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতে হবে। এবং অনেক সময় যে ডিমান্ড করে টিম কি চাইতেছে, অনেক সময় আমরা স্লো ডাউনে ক্রিকেট খেলি। তো ওইটাই আর কি, এখন ক্রিকেট টিম কি চাইতেছে এবং আপগ্রেড ক্রিকেট কি চাইতেছে, এটা আমরা চেষ্টা করি। এই সাথে শেষ করছি যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।